2010 সালে আমরা পুরনো বাসা ছেড়ে তাজমহল রোডে নতুন বাসা ভাড়া নিলাম। বাড়িটা 4 তলা, নিচতলায় অফিস, দোতলায় ফ্যামিলি ভাড়া দেওয়া, 3 তলায় আমরা অর্থাৎ আর একটা ফ্যামিলি। 4 তলায় একটা মিডিয়ার অফিস, বাসায় 3টা বেড, একটা ড্রয়িং, বড় বড় 2টা বারান্দা, রান্নাঘর ও অনেক বড়। আমার ফ্যামিলিতে আমরা 2 মেয়ে 1 ছেলে। ওদের বাবা বড় মেয়ে ভার্সিটিতে পড়ে, মেজোটা কলেজে, ছেলেটা ছোট। প্রথম দিন ওদের বাবা বাসা বদল করেই তার ফ্যাক্টরি গাজীপুরে চলে গেল। আমার 2 মেয়ে মিলে ঘর যতদূর পারলাম গোছালাম। এ বাসায় গেট দিয়ে ঢুকেই বাম দিকে ড্রয়িং রুম। ড্রয়িং রুমের 3টা দরজা, একটা দরজা দিয়ে অন্য রুমে যাওয়া যায়। আমার বড় মেয়ে ড্রয়িং রুমটাই ওর বেডরুম বানাতে চাইল, আর মাঝের যে রুম সেটা আমার ড্রয়িং রুম বানালাম। আমরা সবাই ক্লান্ত, রাত 1:30 থেকে 2টার মধ্যে ঘুমাতে গেলাম। সকালে মেয়েরা কলেজে ভার্সিটিতে গেল। আমি সারাদিন যতটুকু পারলাম ঘর গোছালাম। বিকেলে সবাই মিলে বাকি কাজ শেষ করে রাতে ঘুমোতে গেলাম। রাত তখন আনুমানিক 1:30 কি 2টো হবে। বড় মেয়ে যে ড্রয়িং রুমকে বেডরুম বানিয়েছে চিৎকার করতে করতে আমার ঘরে দৌড়ে এসেছে। ওর চিৎকারে আমি লাফ দিয়ে উঠতে মেয়েকে জড়িয়ে ধরে জানতে চাইছি কি হয়েছে। সেই সময় ও কেঁপে কেঁপে উঠছিল। ও বলল, আমার ঘরে যেন কে। আমি বললাম, চলো আমি দেখব কে। ও রাজি হলো না। আমি সব ঘরের লাইট জ্বেলে একটাই গেলাম ওর ঘরে। ঘরে ডিম লাইট জ্বলছিল, তাতে সব পরিষ্কার দেখা যাচ্ছিল। তারপরে আমি লাইট জ্বালিয়ে ঘরের সব জায়গায় খুঁজলাম, কেউ নেই। ডাকলাম মেয়েকে, মেয়ে এলো সাথে ছোট মেয়েকে নিয়ে। বললাম, দেখো কেউ নেই। তুমি স্বপ্ন দেখেছো? না মা, আমি নিজে দেখেছি। প্রথমে ভেবেছিলাম তুমি এসেছো, আমি ঘুমিয়েছি কিনা দেখতে। এসে আমার পাশে বসেছ। আমি অন্য পাশে কাত হয়ে শুয়েছিলাম। তুমি বসাতে আমার ফোমের বিছানায় একটু ডেবে গিয়েছিল, আর তুমি যেন বিড়বিড় করে কি বলছিলে। তখন আমি ভাবলাম তুমি সূরা পড়ছ, কিন্তু গলাটা তোমার না, একজন পুরুষের গলা, আর সে সূরা পড়ছে না, সে আরবি ভাষায় কি যেন বলছে। তখন আমি চিৎকার করে এক দৌড়ে তোমার ঘরে আসি। আমি আর এ ঘরে ঘুমাবো না। সে রাতে 4 জন এক খাটে ঘুমোলাম। সকাল যার যার গন্তব্যে সে এসে চলে গেল। আমি সারাদিন যতটুকু পারলাম ড্রয়িং রুম বানালাম। ওরা ফেরার পর মাঝের রুমকে বেডরুম করে বড়কে দিলাম। তার পাশেরটায় ছোট মেয়ে পড়াশোনা করে রাতে ঘুমায় আমার সাথে। পরের দিন থেকে আর এক যন্ত্রণা। ছেলেটার বয়স 1.5 বছর, একটু আধটু কথা বলতে পারে। ড্রয়িং ট্রেনিংয়ের বরাবর প্যাকেজ। পরের দিন ছেলেটা সেখানে বসে খেলনা দিয়ে খেলছে আর বলছে, মামা মামা। বাসায় আমি আর আমার ছেলে। সকালে ছুটা বুয়া কাজ করে চলে গিয়েছে। আমি রান্নাঘরে ছিলাম। রান্নাঘর থেকে ছেলেকে দেখা যায়। আমি ওর কথা শুনে ভাবলাম বাচ্চা মানুষ কি নাকি বলছে, কিন্তু সে বলেই যাচ্ছে, মামা মামা। আমি ওর কাছে গিয়ে বললাম, আরন কোথায় মামা? ও হাত উঁচু করে রান্নাঘরের জানালার দিকে দেখালো। রান্নাঘরের জানালা দিয়ে ড্রয়িং রুমের দরজা দেখা যায়। আমি কিছুই দেখতে পেলাম না। ও বলেই যাচ্ছে, ওই যে মামা। আমার তখন একটু ভয় ভয় লাগছিল। আমি ছেলেকে নিয়ে ঘরে চলে আসি। এরপর থেকে প্রায় দুপুরে ছেলে খেলতে বসলে মামা মামা ডাকতো। আমি তখন আরনকে রান্নাঘরেই বসিয়ে রান্না করতাম। দুপুর সময়টা আমারও একটু ভয় ভয় লাগতো। একদিন রাতে আমি ঘুমিয়ে যাই। সময় তখন 11টা হবে। ছেলেকে পটি করতে যাচ্ছে। বড় মেয়েকে নিয়ে প্যাসেজে পটিতে বসায়। তখন ছেলেটা জানালার দিকে তাকিয়ে বলতে থাকে, ওই যে মামা। কোথায় মামা ভাইয়া? এই যে মামা কান্না করছে। এ কথা শুনে ছোট মেয়েটাও দৌড়ে ওদের কাছে আসে। ছোট মেয়ে এসেই বলে, কই মামা? ছেলে বলে, মামা চলে গেছে। তখন ওরা তাড়াতাড়ি কাজ শেষ করে ঘরে চলে আসে। এর মাঝে রংপুর থেকে আমার বড় বোন বেড়াতে এলো। বাসায় দুপুরে আমরা 3 জন থাকি। আমার ভয়ও একটু কমেছে। ছেলে সারা বাড়ি ঘুরে, কিন্তু প্যাসেজে গেলেই সে মামা ডাকা শুরু করে। এটা আমার বোনও খেয়াল করেছে। একদিন দুপুরে খাবারের জন্য আপাকে ডাকতে আপা দেখি মুখ কালো করে বসে আছে। কি হয়েছে আপা, মন খারাপ কেন? খেতে আসো। তো ছোট মেয়ের কাণ্ডটা দেখলি? গোসল করে চুল ঝাড়লো, সব পানি আমার গায়ে লাগলো। একটু তাকায়ও দেখলো না। চুল আস্তে আস্তে ঝাড়তে বললাম, কথা না শুনে ড্রয়িং রুমে চলে গেল। আমি আপাকে আস্তে করে বললাম, আপা তুমি কি বলছো? ও তো এখনো কলেজ থেকে আসে নাই। ওর ছুটি 4টায়, এখন 2:30 বাজে। তাছাড়া বাইরের গেট তো বন্ধ। একথা বলেই আমি বাইরে গেটের কাছে গেলাম। গেট বন্ধ। আপাও আমার সাথে এলো।
আপা বলল, তুই ড্রয়িং রুমে চল, আমি দেখাচ্ছি। আমরা ড্রয়িং রুমে গেলাম, কেউ নাই। সব ঘর বারান্দা ঘুরে দেখলাম, কেউ নাই। আপার গায়ে তখন অল্প অল্প পানি লেগে আছে। গল্প নয়, সত্যি। আমার আপা পরেশগার মানুষ। দেখলাম সে দোয়া কালাম পড়ছে। আমায় বলল, তোমরা বাসাটা ছেড়ে দাও। আপা, কি করে সম্ভব? 2 মাস হলো এ বাসায় এসেছি। ওদের বাবা শুধু শুক্রবার এখানে থাকে। ও কিছুতেই বাসা ছাড়তে রাজি হবে না। তাছাড়া ঢাকায় এত কম ভাড়ায় এত বড় বাসা পাওয়া যাবে না। আপা আমার কথা শুনলো কি শুনলো না, ব্যাগ গোছাতে শুরু করলো। আপা, কই যাও? তোমার বাসায় থাকলাম তো কয়েকদিন, এখন অন্য বোনের বাসায় বিকেলে চলে যাব। আপা সত্যি সত্যি চলে গেল। যাবার সময় আবার বলে গেল, বাসাটা ছেড়ে দাও। ওদের বাবা বাসায় আসলে আমি বললাম, বাচ্চারা এখন বাসায় ভয় পাচ্ছে। কিসের ভয়? বাচ্চাদের সব কিছুতে গুরুত্ব দিও না। বাসা বদলানো অনেক ঝামেলা। তাছাড়া 3000 স্কোয়ার ফিটের বাসা। খোলামেলা, এত সুবিধা কোথায় পাবে? আমিও ভেবে দেখলাম, কথা সত্যি। তখনও বুঝতে পারি নাই আমাদের জন্য কি অপেক্ষা করছে। সন্ধ্যার পর মেয়েরা ড্রয়িং রুমে কেউ যেতে চায় না। মেহমান এলে আমি সাহস নিয়ে মেহমানকে বসতে দেই। গত 2-3 মাস থেকে ছেলেটা 2-4 দিন পর পর অসুস্থ হয়। হয় পেট খারাপ, নয়তো জ্বর, নয়তো বমি, একটার পর একটা আছে। ভাবলাম মেয়েরা ভয় পায়, ছেলেকেও অসুস্থ থাকছে। বাসায় হুজুর ডেকে কোরআন খতম দেবার ব্যবস্থা করি। মাদ্রাসার ছাত্ররা এসে কোরআন খতম দিল। আমার ছেলেটার জন্য দোয়া করে ওরা চলে গেল। মাগরিবের আগে সবাই চলে যাবার পর ঘর পরিষ্কার করতে থাকি। আমার ছেলেটা দরজার সামনে দাঁড়িয়েছিল। আমি তাকে ডাকলাম ভেতরে আসার জন্য। ও মাথা নেড়ে না করে, বলে মামা মামা। হাতের সব কিছু টেবিলে ফেলে রেখে ছেলেকে কোলে নিয়েই দৌড়ে ঘরে আসি। বুঝে যাই আমি ঘরে একা ছিলাম না। এত ভয় কখনো পাইনি। মেয়েরা বলল, কি হয়েছে মা? ওদের কিছুই বুঝতে দিলাম না। আমি ভয় পেয়েছি এটা ওরা জানলে বাথরুমে কেউ একা যাবে না। ছোট মেয়ে প্রায় রাত করে পড়াশোনা করে। এক রাতের ঘটনা, আমরা সবাই ঘুমিয়ে পড়েছি, মেয়েটা পড়ছে। আমাদের বাসার সামনে একটা বারান্দা, বাসার পেছনে এলপাটারের আরেকটা বারান্দা। বাসার পেছনের বাসাটা ভেঙে ফেলেছে। পেছনটা একদম ফাঁকা। রাত 12টার মতো হবে। হঠাৎ শুনে ওর জানালায় খটখট শব্দ। ও প্রথম ভেবেছে ভুল শুনেছে, কারণ ওর জানালার পেছনে এলপার্টনারের বারান্দা। ওখানে যেতে হলে আমার ঘর অথবা ওর ঘর দিয়ে যেতে হবে। সবার ঘরের দরজা বন্ধ। ও আবার পড়ায় মনোযোগ দিতেই জানালার কাছে হালকা বাঁশির শব্দ। সেই বাঁশির শব্দকে পাত্তা না দিয়েও পড়ছিল। এবার বাঁশির আওয়াজটা ওর কানের সামনে বেজে উঠল। ওর ঘর থেকে একটা শব্দে আমার কানে এসেছে, মা। আমি ঘুমের চোখে কীভাবে যে ওর ঘরে গিয়েছি বলতে পারবো না। দেখি মেয়ে আমার বিছানায় পড়ে আছে, সারা ঘর বাঁশির শব্দ। আমার চিৎকার, বড় মেয়েও চলে এসেছে। আমরা দুজন ধরে ওকে আমার ঘরে নিয়ে এসেছি। সারা রাত আমরা আর ঘুমোইনি। ফজরের নামাজ পড়ে বাড়িওয়ালাকে ফোন দিলাম। বাড়িওয়ালা থাকে উত্তরায়। সকাল 11টার সময় বাড়িওয়ালাও তার মিসেস এসে জানতে চাইল কি হয়েছে। বললাম, আপনার বাসায় আমরা সবাই ভয় পাচ্ছি। এখানে কি খারাপ কিছু আছে ভাবি? বাড়িওয়ালি একটু রেগে গেল। কি থাকবে এখানে? বাসায় কিছু থাকে না। পেছনের বারান্দার পাশে যে বাড়ি ভেঙে ফেলেছে সেখানে এক নাইট গার্ড ফাঁসি দিয়ে মরেছে। তো কি হয়েছে? আমি হতভম্ব। ভাবি কি বললেন এটা? আপনি জানেন গত রাতে আমরা সারা রাত জেগে পাশের ঘরের বাঁশির আওয়াজ শুনেছি। বাঁশির শব্দ আগে আমার মেয়ে শুনেছে। তারপর আমরা যখন ঘরে গিয়েছি তখন ও সারা ঘরে বাঁশির শব্দ হচ্ছিল। আমরা এক ঘরে এসে সবাই ভয়ে কাঁপছিলাম। আরে ভাবি, আপনি আমার বেগমের কথা ধরবেন না। ও কি বলতে কি বলে। সে অনেক আগে এক নাইট গার্ড ফাঁসি দিয়ে মরেছিল। ওই বাসা ভেঙেও ফেলেছে। ওই মেয়েটার সাথে আমার বাসার কোনো সম্পর্ক নাই। তাহলে বাসে কেন বাজলো? আর ড্রয়িং রুমে কে থাকে? রাতে ড্রয়িং রুমের লাইট বন্ধ করতে কেউ যেতে চায় না। আমি বন্ধ করে পেছন ফিরে আসতে গেলে মনে হয় আমার পেছনে কে দাঁড়িয়ে আছে। এসব কথা আমি বাচ্চাদের বলি না। এমনিতেই ভয়ের অনেক কিছু ঘটে গেছে। বলেন, কি আছে এখানে? ভাবি, আপনি অযথাই ভয় পাচ্ছেন। বাসা বড়, আপনারা মানুষ কম, তাই সব কিছু ফাঁকা লাগে। তাছাড়া কিছু না। আর অন্য কোনো সমস্যা থাকলে বলেন। না, আর কোনো সমস্যা নেই, এটাই সমস্যা। দূর, এটা কোনো সমস্যাই না। চলো চলো, অন্য ভাড়াটিয়াদের সাথে কথা বলি। আর ভাবি, ছাদের চাবি আপনার কাছে রাখবেন, 4 তলা চাইলে দেবেন না। বলে চাবি আমার হাতে দিয়ে ওনারা চলে গেলেন।
আমি ওদের বাবাকে ফোন দিয়ে সব জানালাম। বলল শুক্রবারে এসে কথা বলি। কাজের অনেক চাপ। আমার বাসায় একা থাকতে ভালো লাগছিল না। আমি আমার ভাবিকে আসতে বললাম কয়েকদিন থাকার জন্য। পরের 2 দিন কোনো উৎপাত ছাড়াই কাটিয়ে দিলাম। পরের দিন ভাবি এলো দিনাজপুর থেকে। বাসায় মানুষ বেশি থাকলে ভয় একটু কম লাগে। ওদের বাবাও এসে ভালো মতো সব শোনার পর বলল, আমিও তো থাকি, কই কিছুই তো দেখি না। আর বাসের শব্দ বাইরে নাইট গার্ড পাহারা দেয়, তার শব্দ শুনেছ। শুধুই সবাই ভয়ে অস্থির। পাগলামো করো না, ভাবি আসছে, আপনাদের আসতে বলো। সবাই মিলে থাকলে ভয়টাই চলে যাবে। আমি এখন নতুন করে বাসা খুঁজতে পারবো না। আমার ফ্যাক্টরিতে কাজ অনেক। 2 দিন থেকে ওদের বাবা চলে গেল। 2 দিন আমরা বাইরে ঘুরে সময় কাটালাম। বাইরে আমরা খুব ভালো থাকতাম। বাসায় ঢুকলেই কেমন যেন গা ছমছম করতো। সেদিন এশার নামাজ পড়ে টেবিলে খাবার দিতে ভাবি বাচ্চাদের ডাকলাম। ভাবি এতক্ষণ বড় মেয়ের ঘরে শুয়েছিল। সবাই খেতে বসেছি। ভাবি বলল, তোমার বাসায় কি মেহমান এসেছে? সে কি আগে খেয়ে নিয়েছে? কোন মেহমান? তুমি ছাড়া তো মেহমান নেই। তবে কি ড্রয়িং রুমে নামাজ পড়লো। ড্রয়িং রুমে সবসময় ডিম লাইট জ্বালানো থাকে। আর ড্রয়িং রুমের 3 দরজার একটা বড় মেয়ের রুমের সাথে দেখলাম একজন দাঁড়িয়েওয়ালা বয়স্ক লোক নামাজ পড়ছে। ভাবলাম কেউ মনে হয় এসেছে। তুমি কিভাবে দেখলে? ওই দরজা তো সন্ধ্যার পর বন্ধ থাকে। না, খোলা ছিল। আমি শুয়েছিলাম। তার নামাজ পড়া দেখে আমি উঠে বসেছি। তারপর ভালো করে দেখলাম লোকটাকে আমি চিনতে পারি কিনা। চিনতে না পারে ভাবলাম তোর শ্বশুর বাড়ির কেউ হবে। টেবিল থেকে উঠলাম। মেয়েরা ভয়ে খাবার হাতে রেখে বসে আছে। তোমরা খাও, আমি দেখছি বলে ঘরের দরজার কাছে গেলাম। দরজায় হা করে খোলা, অথচ আমি সন্ধ্যার আগে নিজ হাতে দরজার ছিটকিনি লাগিয়েছি। ফিরে এসে বললাম, তোমরা কেউ দরজা খুলেছ? ওরা না করলো। ভাবিকে নিয়ে ড্রয়িং রুমে গেলাম। সব কিছু ঠিকঠাক আছে। অন্য সময় হলে ভাবিকে বলতাম তুমি ভুল দেখেছো, কিন্তু কয়েকদিনের ঘটনার কথা ভেবে তাকে কিছু বললাম না। কি সমস্যা আমায় বলো তো? ভাবিকে সব খুলে বললাম। ভাবি বলল, দিনাজপুরে এক হুজুর আছে, তার কাছে ব্যাপারটা জানতে চাইবো। তাহলে কাল আমি অন্য ননদদের বাসায় বেড়াতে দিনাজপুরে চলে যাব। আর কয়েকটা দিন থাকো। ভাবি রাজি হলো না। আমি আর জোর করলাম না। এই ভয়ঙ্কর বাসায় কে থাকতে চাইবে? সেই রংপুরের আপাকে আবার ফোন দিয়ে আসার জন্য অনুরোধ করলাম। আপা 2 দিনের জন্য আসতে রাজি হলো। পরের দিন ভাবি চলে গেল। আপা এসেই বলল সে 2 দিন পর রংপুর চলে যাবে। আমি তাতেই রাজি হলাম। 2 দিন পার হলো ভালোভাবে। আজ আপা চলে যাবে। রাত 11টায় বাস। রাতের খাবার খেয়ে বড় মেয়ের ঘরে বসে আমি আপা গল্প করছিলাম। আপা বলল, বাসাটা ছেড়ে দাও। বললাম, আগামী মাস থেকে বাসা খোঁজা শুরু করব। এলপাটানের বারান্দার বড় মেয়ের জানালার সাথে লাগানো, বারান্দার সাথে লাগানো সব জানালা। দরজা বন্ধ। হঠাৎ জানালার খসখস শব্দ। ভাবলাম বাচ্চারা দরজা খুলে বারান্দায় গিয়েছে। কিন্তু সন্ধ্যার পর ওই বারান্দায় যাবার দরজা জানালা খোলা রাখি না। তারপর দুজনেই তাকালাম জানালার দিকে। না তাকানোই ভালো ছিল। পাশের বাসার জানালার হালকা আলো আসছিল। দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে, হাত দুটো আমার জানালার উপরে রাখা। হাতসহ পুরো শরীরটাই লোমশ। আমরা চিৎকার দেবার শক্তিও হারিয়ে ফেলেছি। আমাদের হাত পা অবশ হয়ে যাচ্ছে। লোকটার মুখে ধীরে ধীরে জানালার ভেদ করে ঢুকে যাচ্ছে। এ সময় ড্রয়িং রুম থেকে কে যেন চিৎকার করে বলছে, যা, বেরিয়ে যা, যা এখান থেকে। আমাদের কোথা থেকে শক্তি এলো জানি না। মহান আল্লাহ আমাদের বাঁচিয়ে দিলেন। দৌড়ে আপাকে নিয়ে বাচ্চাদের ঘরে চলে আসি। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। দুজনেই কাঁপছিলাম। কি ছিল এটা? ড্রয়িং রুম থেকে ধমক দিল কে? আমরা কি জেগে স্বপ্ন দেখলাম? কি হলো এটা? মেয়েরা বারবার জানতে চাইলো কি হয়েছে ওদের। কিছুই বললাম না। আমরা কিছুতেই স্বাভাবিক হতে পারছিলাম না। আপার যাবার সময় হয়ে গেল। সারা বাড়ি লাইট জ্বালানো। তারপরেও আপাকে গেট পর্যন্ত দিয়ে আসতে ভয় লাগছিল। সে রাতে সব ঘরে লাইট জ্বালিয়ে রেখেই সবাই এক ঘরে ঘুমালাম। বাচ্চারা ঘুমোলো, আমি ঘুমোতে পারলাম না। ঘরের দরজা বন্ধ। তারপরেও মনে হচ্ছিল এই বুঝি দরজা খুলে কেউ ঘরে ঢুকলো। সকালে সবাই তাদের কাজে যাবার পর আমি ছেলেকে নিয়ে বাসা খুঁজতে বের হলাম। এ বাসায় আর না। দুপুরে বাসায় এসে দেখি গেটের কাছে দিনাজপুর থেকে আমার এক চাচাতো বোনের স্বামী তার ভার্সিটি পড়া ছেলের সাথে একজন কাজের মহিলা নিয়ে দাঁড়িয়ে।
আমাকে ফোন দিতে চেষ্টা করছে। তালা খুলে ওদের নিয়ে ড্রয়িং রুমে বসালাম। ভাই বলল, ছেলেটাকে ভার্সিটিতে ভর্তি করিয়েছি, 2-1 দিন তোমার এখানে থাকবে, ওকে হোস্টেলে দিয়ে দিব। আর যদি কিছু মনে না করো, তোমার এত বড় বাসা, আমি ওর খরচ দিব যদি তোমার কাছেই রাখতে। আমি টেনশন মুক্ত হলাম। আমি বললাম, আমার বাসায় তো আলাদা কোনো রুম নেই ভাই। তাতে কি, এত বড় ড্রয়িং রুম, এখানে ছোট একটা খাট দিলেই সমস্যার সমাধান। খাট আমি এখনই কিনে আনছি। তোমার অন্য কোনো সমস্যা না থাকলে আমার ছেলের থাকতে কোনো সমস্যা হবে না। ও খাটে বসেই পড়াশোনা করবে। কি করে বলি এই ড্রয়িং রুমের সমস্যা? বিশ্বাস করবে, ভাবতে তার ছেলেকে না রাখার বাহানা বানাচ্ছি। আমি শাহরিয়ারকে বললাম, তুমি এত বড় রুমে একা থাকতে পারবে? ভয় লাগবে না? শাহরিয়ার হেসে দিয়ে বলল, কি বলেন খালামণি, আমি খোলা মাঠেও ঘুমোতে পারি, আমার কোনো ভয় নেই। আমিও চিন্তা করে দেখলাম, একজন ছেলে মানুষ বাসায় থাকলে ভালোই হবে। তাছাড়া ভালো একটা বাসা পেলে এ বাসাটা ছেড়ে দিব। ওরা আমার জন্য কষ্ট করে একজন কাজের মহিলা এনেছে। আমি মেনে নিলাম। বেশ কয়েকটা দিন খুব ভালোভাবেই কেটে গেল। ভাই চলে গিয়েছে, শাহরিয়ার ভালোই আছে। শুধু খাবার সময় আমরা একসাথে খাই। তাছাড়া শাহরিয়া সবসময় ড্রয়িং রুমে থেকেই পড়াশোনা, নামাজ কালাম পড়ে। আমার এখানে থাকতে হলে কিছু নিয়ম আমি ওকে বলে দিয়েছি। তার মধ্যে একটা, রাত জেগে মোবাইল দেখা যাবে না। শাহরিয়ার সেই কথা অনুযায়ী চলছে। ফজরের নামাজের সময় শাহরিয়ারকে, কাজের বুয়া সহ সবাইকে নামাজের জন্য ডেকে ডেকে আমি নামাজ পড়ে প্যাসেজের সামনে বারান্দা আমার ঘর হাঁটাহাঁটি করি। শাহরিয়ার নামাজ পড়তে বসে। আমি সেই সময় ওকে হালকা চা নাস্তা দিই। একদিন ওকে চা দেবার সময় আমায় বলল, খালামণি একটা কথা বলবো? হ্যাঁ বলো। খালামণি, আমি কিন্তু রাত 11টায় পড়া শেষ করে শুয়ে পড়ি। রাতে মোবাইল কারোর সাথে কথা বলি না, কোনো ভিডিও দেখি না। কিন্তু আপনি প্রতিদিন রাতে আমার মশারি তুলে আমার দিকে তাকিয়ে দেখেন আমি ফোনে কিছু করছি কিনা। বিশ্বাস করেন, আমি আপনার কথা মতোই চলি। শুধু শুধু রাত জেগে কষ্ট করে আমাকে পাহারা দেবার কোনো দরকার নেই। আমি ফোন ধরিই না। আমি পাথর, নড়াচড়ার শক্তিও হারিয়ে ফেলছি। ভুলেও রাতে শাহরিয়ারের ঘরে আমি যাইনি। মশারি তোলা তো দূরে থাক। ভেবেছিলাম মানুষ বেশি হওয়াতে সব কিছু ঠিক হয়ে গেছে। বললাম, বাবা, কাল তোমার ঘর বদলাই দেব, বড় মেয়ের ঘর তোমাকে দেব, আর ওকে পাঠাবো ছোটোর ঘরে। ঘর যেহেতু অনেক বড়, তখন এক ঘরে 2 খাট, কোনো ব্যাপার না। না না খালামণি, আমি এখানেই খুব ভালো আছি। আপুর ঘর থেকে শাহরিয়ার আমার মেয়েকেই আপু ডাকে। আপনাদের কথাবার্তা শোনা যায়। ড্রয়িং রুমটা নিরিবিলি। আমি পড়াশোনায় মনোযোগী হতে পারি। আমি ওকে কিছুই জানাতে পারলাম না। সেদিন সন্ধ্যায় শাহরিয়ার আমাকে জানালো ওর কোন বন্ধুর বোনের বিয়েতে দিনাজপুর যেতে হবে। তাছাড়া ভার্সিটিও বন্ধ আছে, বেশ কয়েকদিন দিনাজপুরে থাকবে। মনে মনে একটু খুশি হলাম, আবার চিন্তাও হলো। বাসায় একজন ছেলে ছিল, সেও 10-12 দিনের জন্য থাকছে না। আবার না জানি কি হয়। শাহরিয়ার চলে যাবার পর আমি একদিনও বসে থাকিনি। প্রতিদিন বাসা খুঁজতে বের হয়েছি। কষ্ট হয়েছে ছেলেকে নিয়ে বাসা খুঁজতে। শাহরিয়ার থাকতে মাঝে মাঝে ড্রয়িং রুমে যেতাম। ও যাবার পর আবার যাওয়া বন্ধ করেছি। এর মাঝে আমার দুঃসম্পর্কের ছোট বোন আসলো। আমি রিনাকে জোর করে ডেকে আনলাম। বাসাটা খালি রাখলে ভয় বেশি লাগে। তাছাড়া বাসায় ছেলেকে ওর কাছে রেখে আমি বাসা খুঁজতে যেতাম, আর বলে যেতাম ড্রয়িং রুমে যাবার দরকার নেই, আমার ঘরে থাকিস। ছেলে ড্রয়িং রুমে জিনিসপত্র ধরে নষ্ট করে। আমি তো আপা তোমার ঘরেই থাকি। আরন চলে যায় ড্রয়িং রুমে, আর মামা মামা ডাকে। কাকে মামা ডাকে? বললাম, কি জানি কাকে ডাকে। এই ডাক শুনে আমার অভ্যস্ত, এ কথা ওকে আর জানাইনি। তুই ওকে ওই ঘরে যেতে দিবি না। 4-5 দিন পরে রিনা বলছে ও চলে যাবে। জানতে চাইলাম কেন। আপা, আমার রাতে ঘুম হচ্ছে না, এমনিতেই ঘুম কম হয়, আর তুমি প্রতি রাতে ঘরে ঢুকো, যাবার সময় বারান্দার দরজা খুলে রেখে যাও। বোর্ডের আলোটা আমার চোখে লাগে। রিনা ড্রয়িং রুমেই ঘুমায়। না করেছিলাম, শুনে নাই। ড্রয়িং রুমের চারিদিকে এত খোলামেলা যে কেউ এলেই ওখানেই থাকতে চায়। বুঝে গেলাম সমস্যা কোথায়। বললাম, ডাকলে নামাজ পড়তে উঠিস না, তাই আল্লাহ করে তোর ঘুম নষ্ট করে দিই।
রিনা 2-1 দিন থেকে চলে গেল। কেউ এসে এ বাসায় বেশি দিন থাকতে পারে না। কাজের বুয়াও বলছে তার মন টেকে না, তার যেন কেমন লাগে। আমি ফজরের ডাকার আগে তাকে নাকি কে ডেকে বলে, ওঠ ওঠ, বুয়া যাইরা কথা বলবে না, তুমি আমার মেয়ের ঘরে ঘুমাও। তোমাকে ডাকে, কই মেয়েকে তো ডাকে না। সবাইকে ডাকলে আমার আর কষ্ট করে ডাকতে হতো না। বাড়িওয়ালাকে টুলেট দিতে বলে দিয়েছি, লোকজন বাড়ি দেখতে আসে। আমি নিজের বাড়ির মতো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। অনেকে ভাবে এটা আমারই বাড়ি। এক ভদ্রলোক তার মিসেসকে নিয়ে বাড়ি দেখতে এলো। দরজা জানালা সব খুলে দেখালাম, তাদের খুব পছন্দ হলো। তারাও ভাবলো আমারই বাসা। তার 2 ছেলে স্কুল কলেজে পড়ে। ভাড়া বললাম, ভদ্রলোক টাকা বের করে দিতে চাইলো। আমি বললাম ভাড়া বাড়িওয়ালাকে দিয়েন, তার নাম্বার আমি দিয়ে দিচ্ছি। এ বাসা আমার না, আমি ভাড়াটিয়া। আমি 4 তলার ছাদে খুব কম যেতাম। কম্বল বড়, কাঁথা যদি শুকাতে হতো তবেই তালা খুলে ছাদে যেতাম। একদিন 4 তলার অফিসের এক ছেলে এসে ছাদের চাবি চাইলো। বললাম বাড়িওয়ালা নিষেধ আছে, চাবি দেওয়া যাবে না। ছেলেটা চলে গেল। একটু পরে বাড়িওয়ালার ফোন এলো চাবিটা দেবার জন্য। আমি চাবি দিয়ে দিলাম। বিকেলে ছাদে গিয়ে দেখলাম ওরা নাটকের শুটিং করছে। বলে আসলাম, আপনাদের কাজ শেষ হলে চাবিটা আমাকে দিয়ে দেবেন। ওরা চাবির কথা ভুলে গেল কি না জানি না, আমি ভুলে গেলাম। 2 দিন পরের ঘটনা। রাত 1টা বা 1:30 হবে। থাপ থাপ আর চেয়ার টেবিল বা খাট টানার শব্দে আমার ঘুম ভেঙে গেল। শব্দটা আসছে 4 তলা থেকে। কারা যেন দৌড়াচ্ছে, আবার চেয়ার টানছে। কি যেন পড়ল। খুব বিরক্ত হলাম। সকালেই বাড়িওয়ালাকে বলবো। আর কিছুক্ষণ এ তাণ্ডব চলল। ফজরের ওঠার পর ভুলে গেলাম বাড়িওয়ালাকে বলতে। পরের দিন বিকেলে 4 তলার এক ছেলে এলো আমার সাথে কথা বলতে। তখন আমার মনে পড়ল একদিন আগের রাতের কথা। ছেলেটা বলল, আন্টি, ছাদের সিঁড়িতে কি যেন মরে পড়ে আছে, গন্ধ বের হচ্ছে। বললাম, বেড়াল টেড়াল মরল নাকি? না আন্টি, মানুষ। তোমরা সবসময় নিচের গেট খোলা রাখো। একটা বয়স্ক ফকির প্রায় আসে, দেখো সেই মরে পড়ে আছে। নিশ্চয় না আন্টি, মেয়ে মানুষ। আপনি একটু দেখবেন গিয়ে? গেলাম ওর সাথে। দেখলাম একটা মেয়ে উপর হয়ে পড়ে আছে, চারিপাশে রক্ত জমাট বেঁধে আছে, মাথা থেঁতলানো। ভয়ে কাঁপতে কাঁপতে বাসায় আসলাম। আসতে আসতেই ছেলেটাকে বললাম, থানায় ফোন দাও। আমি জীবনে এবং ভয়ঙ্কর মরা মানুষ দেখি নাই। বাসায় এসে বাড়িওয়ালাকে ফোন দিয়ে সব জানালাম। আর বললাম ছাদের চাবি ওরা কয়েকদিন আগে নিয়ে গিয়েছে, আর দিয়ে যায় নাই। আপনি তাড়াতাড়ি আসুন। আর বললাম সে রাতে ওদের ফ্লোরে দৌড়াদৌড়ি, চেয়ারের টেবিলের পড়ে যাবার শব্দের কথা। আর এক ঝামেলায় পড়লাম। রাতে পুলিশ ক্যামেরার লাইট পুরো বাসা আলোয় আলোকিত। টিভিতে দেখানো হচ্ছে বাসা। রাত 1টায় 2জন পুলিশ আসলো আমার বাসায়। অনেক কথা জানতে চাইলো। আমি যা জানি বললাম। এক পুলিশ দেখলাম ড্রয়িং রুমে বসতেই পারছে না। একবার দেখি দাঁড়ায়, আবার বসে, আবার দরজার কাছে যায়। খুব তাড়াতাড়ি ওরা চলে গেল। পরের দিন থেকে সাংবাদিক, পুলিশ, বিজিপি আর যা যা আছে সব আসতে শুরু করলো। কিন্তু যারাই আসে ড্রয়িং রুমে অনেক সময় নিয়ে বসতে পারে না। একজন তো বলেই গেল, পুরো বিল্ডিংয়ে সমস্যা। আমি গোছগাছ শুরু করলাম। আর এক যন্ত্রণা শুরু হলো। মেয়েরা কোচিং করে সন্ধ্যায় বাসায় এলে কেউ একা সিঁড়ি দিয়ে উপরে উঠতে চায় না। আমি নিচে নামি, তারপর ওরা আমার সাথে আসে। বুয়াকে বললে বুয়াও যায় না। ওদের নিচ থেকে নিয়ে আসতে যাবার সময় আমারও যে ভয় লাগে তা কি করে বলবো। আমি ছোটবেলা থেকে মোটামুটি সাহসী। সেদিন রাতে আমার সাহসের পরীক্ষা হয়ে গেল। রাত 12:30, ঘুমিয়ে পড়েছিলাম। মেয়েরা পড়ছে। বড় মেয়ে এসে আমায় ডেকে তুলল। মা, কে যেন বাইরে গেটে নক করছে। ভাবলাম আবার পুলিশ এলো নাকি, কিন্তু তারা কলিং বেল চাপছে না কেন? আর গত মাসে পুলিশের ঝামেলা আমার বাড়িওয়ালা শেষ করেছে। মেয়েদের বললাম, পুলিশ টুলিশ হলে তোমাদের সামনে আসার দরকার নেই। দেখি কে আসলো। কাঠের দরজা, তার পেছনে কেচি গেট। গ্যাসেস বারান্দায় আলো জ্বলছে। আমি লুকিং গ্লাস দিয়ে দেখতে চেষ্টা করলাম। সিঁড়ির আলোয় আবছা দেখা যাচ্ছে কে যেন দাঁড়ানো। বললাম, কে? আমি শাহরিয়ার।
ছিটকানি খুলে দরজা মাত্র অল্প ফাঁক করেছি, আমার পেছনে কে বলে উঠল, খুলিস না। ওই একটু ফাঁকাতে আমি যা দেখার দেখে ফেলেছি। মাথা থেতলানো মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি শুধু একবার চিৎকার দিয়েছি, আর কিছু মনে নেই। জ্ঞান ফিরলে দেখি আমি বিছানায়, মেয়েরা কাঁদছে, বুয়া মাথায় পানি ঢালছে। বললাম, কি হয়েছিল আমার? মেয়েরা চিৎকার শুনে আমায় দৌড়ে তোমার কাছে যাই, গিয়ে দেখি তুমি ফ্লোরে পড়ে আছো। বুয়া, আমরা মিলে তোমায় ধরে নিয়ে আসি। তখন মনে পড়ল গেট তো খোলা। তোমরা কি গেট বন্ধ করেছ? গেট তো বন্ধই ছিল, ছিটকিনি লাগানো ছিল। আমার আর কিছু বলার নাই, চুপ করে শুয়ে শুয়ে ভাবছি, গেট যদি নাই খুলে তাহলে আমি কিভাবে কি দেখলাম? গেট খুলতে কে বারণ করলো? গেটে ছিটকিনি বা কে লাগালো? বাচ্চারা রাতে আমার কাছে কিছু জানতে চাইলো না। আমি নিজ থেকে শুধু বললাম, ভয় পেয়েছি। বুয়া লবণ পানি খাওয়ালো, লোহা পড়া পানি এনে জোর করে খাওয়ালো। বাকি রাতটুকু সব এক ঘরেই থাকলাম। বুয়া তার বিছানা এনে এই ঘরেই ঘুমোলো। সকালে বাচ্চার বাবাকে ফোন করে বললাম, আর একদিনের জন্য এই বাসায় থাকবো না, প্রয়োজনে রাস্তায় থাকবো। সেদিনই আমরা নতুন বাসায় উঠলাম। যদিও বাসা ছাড়তে 19 দিন বাকি ছিল, আল্লাহ আমাদের সহায় ছিল। বিদায় নতুন বাসা খালি পেয়েছিলাম। এই বাসা যে ভাড়া নিয়েছে তাকে ফোন দিয়ে বাসার চাবি দিয়ে দিলাম, আর বললাম, কারেন্ট বিলে এলে আপনি রেখে দিয়েন, আমি আগামী মাসে এসে বিলের টাকা দিয়ে যাব। নতুন বাসায় আমরা খুব ভালো ছিলাম। পরের মাসে কারেন্ট বিল আনতে গেলাম, নিচ থেকেই বেল চাপলাম। ভাবি বারান্দায় এসে আমাকে দেখে বললেন, বিল এসেছে, উপরে আসেন। বললাম, আমার সময় কম, আপনি একটু কষ্ট করে উপর থেকে ফেলে দেন। আপনার সাথে তো আমার অনেক কথা আছে আপা, একটু উপরে আসেন প্লিজ। আমি কিছুতেই রাজি হলাম না। আমার যে অভিজ্ঞতা হয়েছে এই সিঁড়িতে, আমি আর উঠব না। ভাবি অনেক অনুরোধ করলো। শেষে বিলের কাগজ দিয়ে বলল, আমাদের কোথায় রেখে গেলেন আপা? আপনারা কি কিছুই বলতে পারেন নাই? একবার যদি বলতেন। আমরা বাসা ছেড়ে দিয়েছি। ভাবিকে বললাম, ফোনে আপনার সাথে কথা বলবো। ওইগুলোতে আমি আর কোনোদিন ঢুকি নাই। আমার বোন থাকে মোহাম্মদপুরে, তাই আমার যাওয়া হয়। তখন দেখলাম ওই বাসা ভেঙে নতুন বিল্ডিং হচ্ছে। কিন্তু আমার ভয়ঙ্কর দিনগুলোর কথা আজও মনে আছে।